লিখেছেন। প্রিয় রাসেল ভাই, সালাম নিবেন, কেমন আছেন জানতে চাইবো না, কারণ আমি জানি যে আপনি বরাবরই ভালো থাকেন এবং ভালো থাকারই দলে। আমি সরওয়ার হোসেন, আমি আশুলিয়া থাকি। কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল 2011 সালের রমজান মাসে। ঘটনাটা ভৌতিক কিনা আমি জানি না, তবে ঘটনাটা বড় অদ্ভুত, যার কোনো ব্যাখ্যা আমি আজও খুঁজে পাই নাই। 2011 সালের রমজান মাসে আমি আমার নানি বাড়ি বরিশালের অন্তর্ভুক্ত সেলিমপুরে বেড়াতে গিয়েছিলাম। আমার জীবনে ওই বাড়ি আমি প্রথম আমার নানির বাড়ি গিয়েছিলাম। নানিদের গ্রামটা অজপাড়া গ্রাম বলতে যা বোঝায় ঠিক তাই। এখনো ওই গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি। গ্রামে পাকা রাস্তা বলতে ইটের তৈরি রাস্তা। ওই গ্রামে কেবলমাত্র গ্রামীণ সিম ছাড়া কোনো সিমের নেটওয়ার্ক পাওয়া যায় না। এমনকি ওই গ্রামে FM রেডিও পর্যন্ত চলে না। নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন যে এটা আজ অব্দি কতটা অনুন্নত। যাই হোক, বেড়ানোর শেষে এবার আমার বাসায় ফেরার পালা। নানি বাড়ি যেতে হলে বড় একটা নদী পার হতে হয়, যার এক প্রান্তের নাম সাহেবরামপুর এবং অপর প্রান্তের নাম সেলিমপুর। ট্রলারে করে এই নদীটি পাড়ি দিতে প্রায় 45 মিনিট সময় লাগে। তো আমি ওই নদীর ট্রলার ঘাটে এসে উপস্থিত হলাম এবং ট্রলারে উঠলাম। প্রতিবার ট্রলারে ইঞ্জিন চালিত নৌকা সেটা হচ্ছে 15 জন যাত্রী নেয়, কিন্তু তখন কেবলমাত্র আমি সহ ট্রলারে যাত্রী মাত্র 4 জন। সুতরাং বোঝাই যাচ্ছে যে ট্রলার ছাড়তে বেশ দেরি হবে। স্মোকিং এর বদ অভ্যাস ছিল এবং বদ অভ্যাস থাকায় আমি একটি সিগারেট ধরিয়ে ট্রলারে উঠে বসলাম। সিগারেট প্রায় শেষ, এমন সময় দেখি একজন বৃদ্ধ লোক ট্রলারে ওঠার জন্য এগিয়ে আসছে। বৃদ্ধ লোকটির উচ্চতা দেখলে যে কেউ অবাক হবে। লোকটির উচ্চতা স্বাভাবিকের চাইতে বেশি বলেই মনে হলো। লোকটির পরনে ছিল লম্বা লম্বা সাদা পাঞ্জাবি, মুখ ভর্তি সাদা সাদা দাড়ি। লোকটির শরীর থেকে অদ্ভুত সুন্দর সুঘ্রাণ আসছিল। ওই মুহূর্তে আমার ইচ্ছা করছিল তার শরীরের সাথে মিশে গিয়ে ঘ্রাণ নিতে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এটা কোনো সাধারণ পারফিউম বা আতরের ঘ্রাণ বলে মনে হচ্ছিল না। অনেকে হয়তো খেয়াল করে থাকবেন, কিছু কিছু মানুষ দেখলে অজানা কারণেই তাকে ভক্তি শ্রদ্ধা করতে ইচ্ছে করে। এই লোকটাও তেমনই ছিল। তাকে দেখেই কেন জানি না তার সঙ্গ পেতে ইচ্ছে করছিল। নদীতে জোয়ার থাকার কারণে ঘাট থেকে ট্রলার বেশ কিছুটা উপরে উঠে গিয়েছিল। আমি ভাবলাম বৃদ্ধ লোক হয়তো ট্রলারে উঠতে তার কষ্ট হবে, তাই তাকে হেল্প করার জন্য আমি তার দিকে এগিয়ে গেলাম এবং তার হাতে ধরে টেনে ট্রলারে তুললাম। এবং ঠিক তখনই ঘটল বিপত্তি। ট্রলারের চালক বলল, ভাই নামেন, সাহেবরামপুর ঘাটে তো এসে গেছি। আমি অবাক হয়ে পেছনে তাকিয়ে দেখি সত্যি সত্যি সাহেবরামপুর ঘাটে পৌঁছে গিয়েছি। কিন্তু এটা কিভাবে হলো? ট্রলারে তো আরো 10 জন যাত্রী নেবার কথা ছিল। তাছাড়া ওই নদী পার হতে 45 মিনিট সময় লাগে। ওই বৃদ্ধ লোকটাকে ট্রলারে তুলতে না তুলতেই কিভাবে 45 মিনিট সময় পার হয়ে গেল? আমি হতভম্বের মতো বারবার এদিক ওদিক তাকাচ্ছি। হঠাৎ করে দেখি ওই বৃদ্ধ লোকটিও কোথায় যেন উধাও হয়ে গেছে। কিছুই বুঝতে পারছি না। কোনো মতে নিজেকে সামাল দিয়ে বাস স্টপে পৌঁছানোর জন্য টর্কির উদ্দেশ্যে রওনা হলাম। সময়ের ব্যবধানে টর্কি পৌঁছেও গেলাম, কিন্তু টর্কি গিয়ে দেখি আরেক ঝামেলা। টর্কি টু বরিশালের লোকাল বাস চালকদের কোনো একটা কারণে ধর্মঘট চলছে, তাই আজ কোনো লোকাল গাড়ি চলবে না। এখন বরিশাল যাওয়ার একমাত্র উপায় হচ্ছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসা বাস। আমি একা একা বাসের জন্য ওয়েট করছি। আমার থেকে প্রায় 20 হাত দূরে একটা বাসের কাউন্টার এবং কাউন্টারে প্রায় 30 থেকে 40 জন লোক বরিশালগামী বাসের জন্য ওয়েট করছে। আমার পেছনে হাত দুয়েক দূরেই পান সিগারেটের দোকান। আমি দোকান থেকে সিগারেট কিনে এনে আবারও ঠিক ওই স্থানেই দাঁড়িয়ে রইলাম, সিগারেট টানছি। এর মধ্যে দেখি কোথা থেকে ওই বৃদ্ধ লোকটি এসে হাজির হয়েছে। এসে বলল, তুমি তো বরিশাল যাবা, দাঁড়াও একটু পরেই বাস আসবে, আমিও বরিশাল যাব। আমি কোনো কথা না বলে চুপচাপ তার দিকে তাকিয়ে আছি। মিনিট দুয়েকের মধ্যেই ঢাকা থেকে আসা বরিশালগামী একটা বাস এলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে বাসটি কাউন্টারে না থেমে অতগুলো যাত্রীকে উপেক্ষা করে সরাসরি আমাদের সামনে এসে থামলো। আমরা দুজনে কেউই বাস থামানোর জন্য ইশারা করি নাই। আরো আশ্চর্যের ব্যাপার হচ্ছে বাসটি কাউন্টার এবং যাত্রীগুলোকে রেখে প্রায় 20 হাত দূরে আমাদের কাছে এসে থেমেছে। বৃদ্ধ লোকটি বলল, বাসে ওঠো, নইলে ভালো সিট পাবে না। আমিও তার কথা মতো বাসে উঠে গেলাম। কিছুক্ষণ পরে দেখি ওই বৃদ্ধ লোক বাসে ওঠে নাই, কিন্তু উনি তো বলেছিলেন যে উনিও বরিশাল যাবেন, তাহলে উনি বাসে উঠলেন না কেন? আমি ওই বৃদ্ধ লোকটিকে খোঁজার জন্য বাস থেকে নেমে গেলাম, কিন্তু ওই লোকটিকে কোথাও দেখতে পেলাম না। পাশেই যে দোকান থেকে আমি সিগারেট কিনেছিলাম ওই দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম। আমার সাথে যে বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে ছিলেন উনি কোথায় গিয়েছেন, আপনি কি দেখেছেন? অনেকাঙ্ক্ষিত ভাবে দোকানের মালিক উত্তর দিলেন, আপনাকে তো একাই দাঁড়িয়ে থাকতে দেখলাম। আপনি কোন বৃদ্ধ লোকের সাথে, আপনি কোন বৃদ্ধ লোকের কথা জিজ্ঞেস করছেন? আপনি তো বাস থেকে নেমে এলেন। আপনি বাস থেকে নেমে এলেন কেন? বাস আর কখন আসবে তার কোনো ঠিক আছে? দোকানের মালিকের উত্তর শুনে আমি হতভম্ব হয়ে গিয়েছি। মনে হচ্ছে আমার চারপাশের সবকিছুই ভোঁ ভোঁ করে ঘুরছে। এর মানে ওই বৃদ্ধ লোকটিকে কেবলমাত্র আমিই দেখতে পেয়েছি, অন্য কেউ দেখতে পায়। বাসটিও ছেড়ে চলে গেছে। এখন কি করবো বুঝতে পারছি না। একটা সেলুনে ঢুকে কিছুক্ষণ মাসাজ করলাম এবং মাথা ব্যথা কমানোর জন্য। কিছুক্ষণ পর আমার বাসায় ফোন দিয়ে বললাম লোকাল বাস বন্ধ। ঘন্টা দেড়েকের মধ্যেই বাসা থেকে গাড়ি আসলো এবং আমি
আমাদের গাড়িতে করেই বরিশাল ফিরে গেলাম। সময়ের ব্যবধানে ঘটনাটা একেবারেই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। 2012 সালের 24 অগস্ট আমি যে কোনো একটা কারণে বাসায় কাউকে কিছু না বলেই বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম। উল্লেখ্য, তখন আমি খুলনা থাকি। উদ্দেশ্য রাতের লঞ্চে করে খুলনার দক্ষিণাঞ্চল ভাগবা যাব। ঘটনাক্রমে লঞ্চ ঘাটে গিয়ে উপস্থিত হলাম এবং কিভাবে ভাগবা যেতে হবে তা আমার বন্ধুকে ফোন দিয়ে শুনে নিলাম। বন্ধুর কথা মতো রাত 10টার লঞ্চে টিকিট কাটলাম। রাত 10:13 লঞ্চ ছাড়লো। লঞ্চের নাম ছিল MV ওয়াটার কিং 2009। গ্রাম্য লঞ্চ হওয়ার কারণেই এই লঞ্চটি বেশ ছোট। রাত প্রায় 1:30, ঘুম না আসার কারণে আমি হাঁটতে হাঁটতে লঞ্চের ছাদে গেলাম। লঞ্চের ফোকাস লাইটের সাথে হেলান দিয়ে বসে একটা সিগারেট ধরালাম। সিগারেট টানছি, এমন সময় দেখি একজন মুরব্বী টাইপের লোক লঞ্চের এক কোনায় কোনাকুনি হয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে দাঁড়িয়েছে। লোকটিকে কোনাকুনি হয়ে দাঁড়াতে দেখে আমি বেশ অবাক হয়েছিলাম। ভাবলাম লোকটি হয়তো সবসময় এই পথে যাওয়া আসা করে, তাই সে জানে পশ্চিম দিক কোন দিকে। বাতাসের তোড়ে লোকটির নামাজ পড়তে অসুবিধা হচ্ছিল। বাতাসের কারণে বারবার সিজদা, লোকটির জায়নামাজ তথা গামছাটা উড়ে যাচ্ছে, এতে লোকটির সিজদা দিতে অসুবিধা হচ্ছিল। তাই আমি লোকটিকে হেল্প করার জন্য উদ্দেশ্যে এগিয়ে গেলাম। আমি তার কাছে গিয়ে গামছাটা এক হাত দিয়ে চেপে ধরলাম এবং যাতে গামছাটা না ওড়ে। নামাজ পড়ার শেষে উনি আমার দিকে তাকিয়েই একটা হাসি দিলেন। ওই মুহূর্তে লোকটিকে আমার পরিচিত বলে মনে হচ্ছিল, কিন্তু কোথায় দেখেছি সেটা মনে করতে পারছিলাম না। লোকটি আমাকে অবাক করে দিয়ে বলল, চিনতে পারছেন না? চিনতে পারছো না? তোমার সাথে আমার সেলিমপুরে দেখা হয়েছিল। তুমি তো বাসা থেকে কাউকে না বলে বেরিয়ে গেছো। তুমি ভাগবা যাচ্ছ এক বন্ধুর বাড়িতে। অবাক করা বিষয় হচ্ছে, বৃদ্ধ লোকটি আমি কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি, এমনকি আমার বন্ধুর বাবার নাম পর্যন্ত বলে দিল। আমার মাথার ভেতরে কেমন যেন কুয়াশা নেমেছে। হঠাৎ করে উনি বললেন, আমি একটু পানি খাওয়াতে পারবে? আমি পানি কেনার জন্য ছাদ থেকে নিচে নেমে এলাম এবং পানি কিনে আবার ছাদে গেলাম, কিন্তু ছাদে কোথাও ওই বৃদ্ধ লোকটি নেই। ওই বৃদ্ধ লোকটিকে আমি ড্রাইভারের রুম সহ পুরো লঞ্চে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাই। লঞ্চটি কোনো ঘাটেও থামে। উনি লঞ্চ থেকে নেমে যাবে, তাহলে উনি গেল কোথায়? ঘটনার পরিপ্রেক্ষিতে আমার অসম্ভব মাথা ব্যথা শুরু হয়ে গেল। রাত প্রায় 2:45। আমার বন্ধু বলেছিল ভাগবা পৌঁছাতে পৌঁছাতে সকাল 8টা কি 8:30 বাজবে। আমি তাই ঘুমানোর সিদ্ধান্ত নিলাম। ঘুমানোর সময় পাশের লোককে বললাম ভাগবা এলে আমাকে একটু ডেকে দেবার জন্য। কেবল ঘুমিয়েছি, এর মধ্যে পাশের লোকটি আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। সে বলল, ভাই ভাগবা চলে এসেছে। আমিও লঞ্চ থেকে নেমে গিয়ে দেখি সত্যিই ভাগবা চলে এসেছে, কিন্তু ঘড়ির টাইম দেখে আমার মাথায় বাজ পড়লো কেবল রাত 3:30 বাজে। কিন্তু আমার বন্ধু তো বলেছিল 8টা 8:30 বাজবে। লঞ্চ থেকে ভাগবা ঘাটে কেবল মাত্র আমি একাই নেমেছি। এখান থেকে আমি এখন একা একা কোথায় যাব? বন্ধুর গ্রামে আমি এই প্রথম এসেছি, তাই এই গ্রামের রাস্তাঘাট আমি কিছুই চিনি না। এটিও অজপাড়াগা। খুলনার কেউ যদি এই মুহূর্তে ঘটনাটা শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আমার কাছে টর্চ লাইট বা ওই জাতীয় কোনো কিছুই নেই, তাই অগত্যা দাঁড়িয়ে রইলাম। মশার কামড় খেতে খেতে এক পর্যায়ে আমি অধৈর্য হয়ে গেলাম এবং সিদ্ধান্ত নিলাম হাঁটা শুরু করব, যা হবে হবে, যে হবে সেই কাজ। আমি হাঁটা শুরু করলাম। আমি যে রাস্তা দিয়ে হেঁটে চলেছি তার এক পাশে ফাঁকা বড় বিল আর এক পাশে নদী, একটি সুন্দরবন এরিয়া, তাই নদীর পাড়ে লম্বা খাড়া শিকড় দেখতে পাই। লঞ্চ ঘাটটা ক্রস করার কিছুক্ষণের মধ্যেই অন্ধকারের মধ্যে তলিয়ে গেলাম। অন্ধকারে নিজের হাতটাও দেখতে পাচ্ছি না। পরিবেশটা কেমন যেন ভুতুরে টাইপের মনে হচ্ছিল। আমি হেঁটেই চলেছি, হঠাৎ কি যেন পেছন থেকে আমার হাত টেনে ধরলো। আমি চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখি সেই বৃদ্ধ লোকটি বললেন, সামনে একটা মসজিদ আছে, ওই মসজিদে গিয়ে বসে থাকো, আজান দেবে, তারপর তুমি ওখান থেকে বের হবে, তার আগে নয়। মসজিদের পেছনে বড় মটকিতে পানি রাখা আছে, পানি খাওয়ার দরকার হলে ওইখান থেকে পানি খেয়ে নেবে। আচ্ছা, এক নিঃশ্বাসে কথাগুলো বলে বৃদ্ধ লোকটি উল্টো পথে হন হন করে হাঁটা শুরু করলেন। বৃদ্ধ লোকটির কথা মতো আমি মসজিদে গিয়ে বসে রইলাম, কিন্তু মশার কামড় আর সহ্য করতে পারছি না। অগত্যা হাঁটা শুরু করলাম। মিনিট 2 হাঁটার পর কে যেন পেছন থেকে বজ্র কণ্ঠে আমার নাম ধরে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখে ওই বৃদ্ধ লোকটি রক্ত চক্ষু নিয়ে আমার দিকে তাকিয়েছে। সে বলে উঠলো, তোকে না বললাম আজান হওয়া পর্যন্ত, আজ পর্যন্ত মসজিদ থেকে বের হবি না? যা মসজিদে গিয়ে বয়, আজান হবে তারপরে মসজিদ থেকে বের হবি। এটা তোর কাছে রাখ, সব সময় এটা তোর কাছে রাখবি, এটা কখনো হাতছাড়া করবি না, কোনোদিনও এটা খুলবি না। কথাগুলো বলে বৃদ্ধ আবারও উল্টো পথে চলে গেল। আমি আবারও মসজিদে ফিরে গেলাম। হঠাৎ ওই মুরব্বীর কথাও খেয়াল হতেই মনে পড়লো, ওই মুরব্বীর পা থেকে মাথা অব্দি স্পষ্ট দেখেছি, কিন্তু ওনার হাতে তো কোনো আলো ছিল না। তাহলে এত অন্ধকারের ভেতর আমি কিভাবে ওনাকে দেখতে পেলাম? কিছুই বুঝতে পারছি না। আমার সাথে সব কি হচ্ছে? বসে বসে ওনার দেয়া ওই জিনিসগুলো দেখতে লাগলাম। ইঞ্চি খানেক লম্বা কাগজ দিয়ে মোড়ানো কিছু একটা, ভেতরে যে জিনিসটা আছে সেটা লোহার কিছু একটা হবে এবং ওই জিনিসটার আকৃতি চৌকোনা এবং এটা আমি ওই জিনিসটা স্পর্শ করে ক্লিয়ার বুঝতে পারছি, কিন্তু জিনিসটা খোলার সাহস পাচ্ছিলাম না। বেশ কিছুক্ষণ পর আজান দিল। আজান শেষ হওয়ার কিছুক্ষণ পর আমি রাস্তায় নেমে হাঁটা শুরু করলাম। প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর আমি সরাসরি আমার বন্ধুর বাসায় গিয়ে উপস্থিত হয়েছি। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি এতটা পথ কিভাবে এলাম? আমি তো এই গ্রামে আগে কখনো আসিনি। আমি কিভাবে খুঁটে রাস্তা দিয়ে একা একা এলাম? আমি কাউকে কিছু জিজ্ঞেস করি নাই, কিন্তু কিভাবে আমি একা এতটা পথ
চিনে এলাম। আমার বন্ধুর নাম ধরে ডাক দিলাম, আর আমার প্রেশার নিতে পারছিলাম না, তাই বৃদ্ধ লোকটির দেয়া ওই জিনিসটা খুলে দেখার সিদ্ধান্ত নিলাম। বন্ধু বের হওয়ার আগেই ঝটপট কাগজ দিয়ে মোড়ানো ওই জিনিসটা খুলে ফেললাম। খুলে দেখি কিছুই নেই, জড়ি মেশানো লাল কালি দিয়ে গোটা কয়েক অক্ষরে লেখা, তবে না খুলতে নিষেধ করেছিলাম। জিনিসটা যখন আমি খুলেছিলাম তখনও বুঝতে পারছিলাম না ভেতরে 4 কোনা লম্বা লোহা জাতীয় কিছু একটা আছে, কিন্তু খোলার পরে সেটা অদৃশ্য হয়ে গেল কিভাবে। আমার বন্ধু বের হয়ে এসেছে, ওকে বললাম চল চা সিগারেট খেয়ে আসি। চা সিগারেট খেয়ে বিল দিয়ে আসার সময় বন্ধু আমাকে জিজ্ঞেস করলো এতটা পথ একা এলে কিভাবে। তখন বন্ধুকে সব খুলে ফেললাম এবং এই কাগজটা বের করে দেখাতে গেলাম, কিন্তু পকেটের কোথাও আর কাগজটা খুঁজে পাইনি। অথচ একটু আগেও চা সিগারেটের বিল দেবার সময়ও কাগজটা পকেটে ছিল, কিন্তু এখন কিভাবে কাগজটা উধাও হয়ে গেল। এই ছিল আমার ঘটনা। এটা কোনো ভৌতিক ঘটনা কিনা আমি জানি না, তবে আমি আজও এই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। আপনাদের কাছে যদি কোনো ব্যাখ্যা থাকে তাহলে জানাবেন। নাম মোহাম্মদ সরওয়ার হোসেন, সেনহাটি, দিঘলিয়া, খুলনা। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, জানতে চাইবো না কেমন আছেন, কারণ আপনি সব সময় ভালো থাকেন এবং সব সময় ভালোর দলে। আজকে যে ঘটনাটা বলবো তা আমার নিজের সাথে ঘটেনি, এলাকার এক দাদুর কাছ থেকে শোনা ঘটনা। দাদু তখন ভারতের কোনো একটা জায়গায় থাকতেন। সে জায়গায় একজন পীর বা দরবেশ জাতীয় লোক থাকতেন, যে সমস্যাতে তার কাছে যেতেন সেই সমস্যার সমাধান তিনি দিয়ে দিতেন। একদিন সেই পীর তার মুরিদদের ডেকে বললে তিনি আর বেশি দিন বাঁচবেন না। তিনি যখন মারা যাবেন তার জায়নামাজ যেন কেউ না পড়ায়, তার জানাজা যেন কেউ না পড়ায়। এটা জায়নামাজ হবে না, তার জানাজা যেন কেউ না পড়ায়। অনেক দূর থেকে একজন লোক আসবেন, তিনি তার জানাজা পড়িয়ে যাবেন। কিন্তু লোকটা চলে যাওয়ার সময় কেউ যেন তাকে পেছন থেকে না ডাকে। ঠিক 1.5 মাস পরে সেই পীর সাহেব মারা যান। পীর সাহেবের কথা মতো সবাই সেই লোকটার জন্য অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখতে পেল একজন লোক সাদা ধবধবে একটা পাঞ্জাবি পরে মুখটাকে একটা কালো চাদর দিয়ে পেঁচিয়ে এগিয়ে এসেছে। তিনি লাশের কাছে এসে কোনো কিছু না বলে জায়নামাজে দাঁড়িয়ে গেলেন এবং সাথে সাথে এলাকার মানুষগুলো তার পিছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল। জানাজা শেষ করে লোকটি যেই পথে এসেছেন সেই পথ ধরে আবার ফিরে যেতে শুরু করলেন। পীর সাহেবের মুরিদদের মধ্যে একজন মুরিদের কৌতূহল হলো লোকটাকে দেখার জন্য। তিনি পেছন পেছন হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে লোকালয় ছাড়িয়ে বন জঙ্গলের ভেতর দিয়ে তিনি তার লোকটির পিছু পিছু হাঁটতে লাগলেন। মুরিদ সেই লোকটাকে বারবার ডাকা সত্ত্বেও লোকটি পেছন ফিরে তাকালো না। একসময় মুরিদ সেই লোকটির পা জড়িয়ে ধরে। তখন লোকটি দাঁড়িয়ে মুরিদকে জিজ্ঞেস করে, তোমাদের পীর সাহেব কি তোমাদের বলেননি আমার কাছে কিছু জানতে না চাওয়ার জন্য? তখন মুরিদ উত্তর দিল, জি বলেছে। তারপরও আমি জানতে চাই আপনি কে। তখন লোকটি তার মুখের কাপড় সরিয়ে দিয়ে রাগী গলায় বলে, দেখো। মুরিদ লোকটাকে দেখে এবং আর ঠিক থাকতে পারে না, কারণ লোকটা আর কেউ ছিল না, তাদের যে পীর সাহেব মারা গেছেন সেই পীর সাহেবই ছিলেন। এই ছিল আমার ঘটনা। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, এমনকি আমার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা আছে। রাকিব ইমতিয়াজ, ভোলাকোট, রামগঞ্জ, লক্ষ্মীপুর থেকে ইমেলটি আপনাদের ভালো লাগবে। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আমি জানি আপনি ভালোর দলে। আমার নাম গোলাম দস্তগীর নাহিদ। আমি দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়ার বাজিতপুর গ্রাম থেকে বলছি। আপনার হয়তো মনে আছে যে এর আগে আমি একটা ঘটনা ভূত এফএমে শেয়ার করেছিলাম, যেটা 16/6/2017 তারিখে পড়া হয়েছিল। কিন্তু আজ আমি আপনার সাথে 16 তারিখে ইমেলটি ছিল, ওকে, কিন্তু আজ আমি আপনার সাথে আরো একটি বাস্তব ঘটনা শেয়ার করব। ঘটনাটি আমি ও আমার 3 বন্ধুর সাথে ঘটে যাওয়া। মূল ঘটনা একটি পুরনো কবরস্থানকে নিয়ে। প্রথমেই আমি আমার 3 বন্ধুর নাম উল্লেখ করতে চাই যাদের সাথে এই ঘটনা ঘটে। তাদের নাম হচ্ছে এখলাস, সজীব এবং হাবিব। আর সেই জায়গাটির বর্ণনা দিয়ে নেই যেখানে আমাদের সাথে ঘটনাটি ঘটে। জায়গাটি এমন যে আমাদের গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে ধানের মাঠের ঠিক মাঝখানে 100 বছরের একটি পুরনো কবরস্থান আছে। ওই কবরস্থানের মধ্যে দুটি বিশাল বট গাছ আছে। এখনো সেই বট গাছ ঠিক একই মতো আছে। আর একটা বট গাছ লাগিয়েছে গ্রামের মানুষ। মোট 3টি বট গাছ আছে, তার মধ্যে বড় গাছ দুটি কবরস্থানের ঠিক একই রকম বয়সের, আর বাকি একটা ছোট। গ্রাম থেকে কবরস্থানে যাবার জন্য তেমন ভালো কোনো রাস্তাঘাটের ব্যবস্থা ছিল না, গ্রামে বিদ্যুৎ ছিল না। একদম অজপাড়াগা একটা গ্রাম। ধানের ক্ষেতের চওড়া আল দিয়ে যেতে হতো ওই কবরস্থানে। পথটা গ্রামের শেষ থেকে শুরু হয়ে সোজা পুরনো কবরস্থানে গিয়ে শেষ হয়েছে। ওই পুরনো কবরস্থানের পাশে একটা পুকুর ছিল। লোকমুখে শোনা যায় ওই কবরস্থান ও পুকুর নিয়ে অনেক ভয়াবহ ঘটনা। পুরনো কবরস্থানের পাশে ওই পুকুরে নাকি জিন বাস করত, গরিব মানুষকে সাহায্য করত। যেমন কোনো গরিব লোকের বিয়ে বা ছেলের বিয়ে
হলে ওই পুকুরে গিয়ে তারা বলতো এবং বিয়ের সম্পূর্ণ করার জন্য সকল আসবাবপত্র, যেমন বাসনপত্র আর কি, আসবাবপত্র হবে না, বাসনপত্র, প্লেট, থালা বাসন, হাঁড়ি পাতিল ইত্যাদি পুকুরের মধ্য থেকে ভেসে উঠে পুকুরের পাড়ে আসতো এবং মানুষ পুকুর পাড় থেকে সব নিজেদের প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ করত। কাজ শেষে সকল জিনিসপত্র ভালোভাবে পরিষ্কার করে আবার সেখানে ফেরত দিতে হতো। একদিন কোনো এক ব্যক্তি জিনিসপত্র ফেরত দেওয়ার সময় তাতে মাংসের চর্বি লেগে থাকায় জিনগুলো আর কোনোদিন কাউকে সাহায্য করার কথা শোনা যায়নি। জিনগুলো নাকি সারা জীবনের জন্য ওই পুকুর থেকে চলে যায়। আবার ওই পুকুরের পাশে কবরস্থান নিয়ে লোকমুখে এখনো শোনা যায় অনেক ভয়ানক ঘটনা। যেমন ওই কবরস্থানে কোনো এক গ্রামের সকল মৃত মানুষের লাশ কবর দেয়া হতো এবং কিছু লোক নাকি রাতের অন্ধকারে মৃত ব্যক্তির মাথা কেটে নিয়ে যেত। পরদিন সকালে মাথা কাটা ব্যক্তির লাশ কবরের ওপর পাওয়া যেত। এই ঘটনা বেশ কিছুদিন ধরে চলতে থাকে। এই ঘটনার সূত্রপাত হয় অচেনা এক ব্যক্তির লাশ পুরনো কবরস্থানে দাফন করার পর থেকে। কোন এক অশুভ রাতে গ্রামের বাইরে পুরনো কবরস্থানের সব থেকে বড় বট গাছে অচেনা এক ব্যক্তির লাশ দুটি হাতের আঙুল কাটা অবস্থায় লতার সঙ্গে ঝুলতে দেখা যায়। হঠাৎ এক অচেনা ব্যক্তির লাশ দেখে গ্রামের মানুষ অনেক ভয় পেয়ে যায়। গ্রামের সকলে লাশটিকে চিনতে না পারায় সকল গ্রামে ঢেরা পিটিয়ে খবর দেয়া হয়। বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ লাশটিকে দেখতে আসেন, কিন্তু কোনো গ্রামের মানুষ লাশটিকে চিনতে পারে না। অবশেষে গ্রামের মানুষ লাশটিকে রাতারাতি পুরনো কবরস্থানে দাফনের ব্যবস্থা করে এবং দাফন কাজ শেষ করে গ্রামের মানুষ চলে আসে। পরদিন সকালে সেই মৃতদেহ সহ আরো দুজন অচেনা ব্যক্তির মৃতদেহ ওই কবরের ওপর মাথা কাটা অবস্থায় পাওয়া যায়। কিন্তু অবাকের বিষয়, গত রাতের লতায় ঝুলে থাকা লাশটির মাথা অক্ষত ছিল। বাকি দুজন লোকের মাথা শরীর থেকে সম্পূর্ণ আলাদা এবং নিখোঁজ ছিল। এই দেখে গ্রামের মানুষ আতঙ্কে পড়ে যায়। তারা মনে করে কে বা কারা এসে রাতে অন্ধকারে লাশের মাথা কেটে নিয়ে যায়। তাই গ্রামের মানুষ কবরস্থান পাহারা দেওয়ার ব্যবস্থা করে। কবর পাহারা দেওয়ার জন্য দুজন জওয়ানকে রাখা হয় এবং তারা হাতে টর্চ ও লাঠি নিয়ে রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত কবর পাহারা দিতে শুরু করে। 3 দিন পর্যন্ত তারা খুব ভালোভাবে কবরস্থান পাহারা দেয়। চতুর্থ দিনে তারা কবরস্থানে কান্নার শব্দ শুনতে পায় এবং তারা টর্চ দিয়ে পুরো কবরস্থান খুঁজতে থাকে, কিন্তু কোথাও কাউকে পায় না। কিন্তু এক সময় পুরো কবরস্থান খোঁজা শেষে সেই পুকুর পাড়ে টর্চ দিয়ে দেখে অনেকগুলো শেয়াল একসাথে একটি লাশকে ছিঁড়ে খাচ্ছে। শেয়ালগুলো স্বাভাবিকের থেকে অনেক বড় ছিল এবং তাদের চোখগুলো জ্বলজ্বল করছিল। এই দেখে তারা প্রাণপণে নিজের গ্রামের দিকে ছুটতে থাকে এবং গ্রামের সকল মানুষকে ঘটনা খুলে বলে। সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ তার আগুনের মশাল নিয়ে সেই পুরনো কবরস্থানের দিকে এগোতে থাকে এবং তারা পুরনো কবরস্থানে পৌঁছানোর পর সকালে সকলে মিলে নিজ চোখে সেই একই জিনিস দেখতে পায়। একটি লাশকে কিছু শেয়াল মিলে ছিঁড়ে খাচ্ছে। গ্রামের সকল মানুষ যখন শেয়ালগুলোর উপর আক্রমণ করে, তৎক্ষণাৎ শেয়ালগুলো সেখান থেকে পালিয়ে যায়। পরে তারা লাশটি পেলেও লাশের মাথা নিখোঁজ ছিল এবং অনেক খোঁজার পরও লাশটির মাথা খুঁজে পাওয়া যায় না। লাশের হাত দুটি দেখে গ্রামের মানুষ বুঝতে পারে এইটা সেই বট গাছের লতায় ঝুলতে থাকা লাশটি। তখন গ্রামের মানুষ ধরেই নেয় যে লাশটি তাদের ও তাদের কবরস্থানের জন্য শুভ নয়, কারণ ওই লাশটি কবর দেওয়ার পর থেকে সকল লাশের মাথা চুরি হচ্ছে। তাই সকলে মিলে লাশটি গ্রামের সীমানার বাইরে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করে। পরের দিন অনেক দিন ধরে কান্নার শব্দ ও মাথা কাটার কোনো ঘটনা শোনা যায় না। একদিন হঠাৎ কবরস্থানে পাহারা দেওয়া দুই ব্যক্তির মধ্যে এক যুবক ব্যক্তির মৃত্যু হয় এবং সেই যুবক ব্যক্তির কবর ওই পুরনো কবরস্থানে দেয়া হয় এবং সেই রাত থেকে গ্রামে অনেক বিকট চিৎকার এবং কান্নার আওয়াজ পাওয়া যেত। এই কান্নার আওয়াজ শুধুমাত্র রাত 1টা থেকে 2টা পর্যন্ত শোনা যেত। এই কান্নার আওয়াজ 7 দিন পর্যন্ত চলতে থাকে। এই ঘটনা নিয়ে গ্রামের মানুষ অনেক ভয়ে ছিল। গ্রামের সকলে সিদ্ধান্ত নিল যে শুক্রবারের দিন মসজিদের ইমামকে নিয়ে ওই কবরস্থান পাহারা দেয়া যুবকের লাশ কবর থেকে তুলে বাইরে পুঁতে রাখে। তখন তারা শুক্রবারে জুম্মার নামাজ আদায় করে পুরনো কবরস্থানে যাত্রা শুরু করে লাশটি তুলে অন্য স্থানে দাফন করার জন্য। কিন্তু তারা পুরনো কবরস্থানে গিয়ে যা দেখে, গ্রামের মানুষ আরো বেশি আতঙ্কে পড়ে যায়। তারা দেখে ওই কবর পাহারা দেওয়া যুবক ব্যক্তির লাশ ঠিক একইভাবে মাথা কাটা অবস্থায় কবরের উপর পড়ে আছে। পুরো শরীর পচে গেছে। গ্রামের মানুষ পচা লাশটি বস্তার মধ্যে ভরে গ্রামের বাইরে নিয়ে রেখে আসে। তারপর অনেকদিন যাবৎ কবরস্থানে আর কোনো লাশ কবর দেওয়া হয় না। গ্রামের মানুষ ওই কবরস্থানে
কবরস্থানে লাশ দাফন করা একেবারে নিষিদ্ধ করে দেয়। তারপর আমাদের সময় অর্থাৎ 2008 সালে অনেক বছর পর কবরস্থানটিতে আবার নতুন করে মানুষ কবর দেওয়া শুরু করার সিদ্ধান্ত নেয় মসজিদ কমিটি। তারপর পুরনো কবরস্থানটি আবার নতুন করে চালু করার জন্য কাজ শুরু হয়। অনেক লোক লাগিয়ে কবরস্থান পরিষ্কার করা হয়, সকল ঝোপঝাড় কেটে সাফ করা হয়। একটানা 9 বছর কবরস্থানটি ভালোই চলছিল, কিন্তু স্বপ্নেও ভাবিনি আমাদের সঙ্গে আবার সেই পুরনো ঘটনা ঘটতে চলেছে। সেদিন সকাল থেকেই আমাদের 3 বন্ধু, দিনটা অন্য দিনের মতো খুব একটা ভালো যাচ্ছিল না। শুধু মনে হচ্ছিল আজ কি যেন একটা হবে। যেমন কথা তেমন কাজ। ওই দিন বিকেল 5টার সময় আমাদের গ্রামের দুঃসম্পর্কের এক আঙ্কেল মারা যায়। সকালে অবাক, অল্প বয়সে মৃত্যু, তাও আবার সুস্থ মানুষ ভাবে হয়তো হার্ট অ্যাটাক এর কারণে মৃত্যু হয়েছে। যাই হোক, সকলে দ্রুত সম্ভব দাফনের কাজ তাড়াতাড়ি শেষ, কিন্তু সকল কাজ সম্পূর্ণ করতে করতে আত্মীয় স্বজন আসতে আসতে রাত 8টা বেজে যায়। তখন গ্রামের মানুষ লাশটি নিয়ে পুরনো কবরস্থানের দিকে যাত্রা শুরু করে। আমরা 3 বন্ধু ওই লাশের পেছনে ছিলাম, এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে লাশের পেছনে যত মানুষ সবার কথা তার অর্ধেক মানুষও ছিল না। আমরা ভাবলাম রাত হয়ে গেছে বলে হয়তো মানুষ কম। এই কথা ভেবে আমরা কিছুক্ষণ হাঁটার পর লাশটি কবরস্থানে নিয়ে পৌঁছালাম। এমনিতেই অন্ধকার কবরস্থানটার ওপর, আবার এই কবরস্থান নিয়ে মানুষের মুখে অনেক কথাও প্রচলিত আছে। সকলে চিন্তা ভাবনা করে তাড়াতাড়ি লাশ দাফন করে বাসায় চলে আসি। যাই হোক, লাশ দেখে টর্চের আলোতে জানাজা ভালোভাবে শেষ করা হলো। এবার লাশ কবরে নামানোর জন্য সবার অনুমতি নিয়ে লাশ কবরে নামার কাজও ভালোভাবে শেষ করা হয়। আমরা 4 বন্ধু সবার শেষে কবরে মাটি দিই, কারণ আমার বাড়ি থেকে প্ল্যান করে আমরা এসেছিলাম যে সবার শেষে কবরস্থান থেকে বের হব। সবার মনেই ভয় কাজ করছিল, তবুও আমরা টর্চ নিয়ে রেডি। আজ যা হবার হবে। লোকমুখে এত ঘটনা শুনি এই কবরস্থান নিয়ে, আজ নিজেই দেখবো কি আছে এখানে। তো যেমন কথা তেমন কাজ। আমরা সবার শেষে কবরে মাটি দিলাম এবং কবরস্থানের পাশে পুকুর পাড়ে বসে গল্প করতে লাগলাম। 20 থেকে 25 মিনিট পর হালকা আওয়াজ শুনতে পাই, কিছুটা জল টাং ভাঙার আওয়াজের মতো। তখন আমরা ভাবি কেউ আসলো মনে হয় কবরে মাটি দেওয়ার জন্য। বকা খাওয়ার ভয়ে 4 বন্ধু চুপটি মেরেছিলাম, গাছের আলোয় লুকিয়ে পড়ে, যাতে আমাদের দেখা না যায়। প্রায় 10-15-20 মিনিট অপেক্ষা করি। সেই দিন ছিল চাঁদনি রাত, চারিদিক মোটামুটি ভালোই ছিল। গাছের আড়ালে ভালোই আলো ছিল এবং দেখা যাচ্ছিল সবকিছু। গাছের আড়ালে আমরা ভাবি একটি মানুষকে মাটি দিতে 3 মুঠো মাটি লাগে, এতক্ষণ সময় লাগার কথা না। তখন আমরা সাহস করে গাছের আড়াল থেকে কবরের দিকে তাকিয়ে যা দেখি, দেখার জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না। আমরা দেখি একটু আগেই যাকে কবর দিলাম সেই ব্যক্তি কবরে। 3 জন সাদা আলখেল্লা পরা মানুষ খুব দ্রুত ওই কবরের উপরে মাটিগুলো সরাচ্ছে। তাদের মুখগুলো দেখা যাচ্ছিল না, কিন্তু অনেক লম্বা ছিল। আমরা ভয় ভয়ে আবছা আলোতে দেখি শহর, মানে সেই ঘটনাটা দেখতে থাকি। এক সময় মাটি সরানো শেষে কবরে হাজলাটি তুলে কবরের ভেতরে লাশটি বের করে কবরের পাশে রেখে তারা লাশটির মাথা দেহ থেকে আলাদা করে 3 জন একই সঙ্গে মাথাটি খাওয়া শুরু করলো। এই দৃশ্য দেখার পর আমরা এক মুহূর্ত সেখানে থাকতে পারিনি। শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে এক দৌড়ে গ্রামে চলে আসি এবং মসজিদের ইমামকে রাতারাতি পুরো ঘটনা খুলে বলি। ইমাম রাতে আমাদের ঘটনাটি গোপন রাখার জন্য বলেন। পরের দিন সকালে এই বিষয় পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। সেই দিন থেকে মসজিদ কমিটি ওই কবরস্থান সারা জীবনের জন্য পরিত্যক্ত ঘোষণা করেন আর বলেন এই পুরনো কবরস্থানে আর কোনো দিন কোনো লাশ কবর দেয়া হবে না, এবং ওই কবরস্থান পুরো একই মতো আছে সবকিছু, শুধু যাবার পথে রাস্তাঘাট সব আগের মতোই আছে, একটু উন্নতি হয়েছে যদিও। তো এই ছিল 4 বন্ধুর জীবনে ঘটে যাওয়া বিশাল অভিজ্ঞতা, যা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে শেয়ার করবেন। স্টুডিওতে এসে আমার পক্ষে ঘটনা বলা সম্ভব নয়, তাই লিখে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আগে বলে রাখা ভালো, আমি লেখাপড়ার সুবাদে গোপালগঞ্জে আছি 6 মাস। আমার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার কোনো একটি জায়গায়। এসএসসির পরে আমি গোপালগঞ্জের একটি কলেজে পড়ছি। বলে রাখা ভালো, কলেজটা গোপালগঞ্জ শহর থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। আমি সহ আমার 2 জন বন্ধু একই কলেজে থাকায় আমরা একটা মেসে উঠি। মেসটিতে ছিল 7টা রুম, 2 পাশে 4 বারান্দা, যাতে 2 জন করে থাকে, আর মাঝে 3টা বড় রুম, 3 জন করে থাকে। অ্যাডজাস্ট রুম ছিল এগুলো। অ্যাডজাস্ট করলাম কারণ এই 7টা রুমের যে কোনো একটায় থাকলে কেউ সহজেই বাকি রুমগুলোতে যেতে পারত। কিন্তু একদম উত্তর দিকে একটা মাঝের রুমও একটা বারান্দা আছে, যেটা আলাদা। যে রুমে ঢুকতে হলে একটা গেট দিয়ে ঢুকতে হবে। এক কথায় সেটা সেপারেট রুম। বলে রাখা ভালো, এর পরে থেকে একটা পুরাতন কবরস্থান। সেপারেট রুম থেকে 3-5 মিটার দূরত্ব তার। আমরা 3 জন হওয়ায় আমি ও আমার ফ্রেন্ডরা এই 3 জন সেপারেট রুমে উঠি এবং 3টা বেডে একটা অপারেটর সাথে এবং 3টা বেডই একটার সাথে অপরটা লাগিয়ে থাকতে শুরু করলাম। রুমে একটা জানালা ছিল আর 2টা দরজা ছিল। জানালার পাশে নিপু ছদ্মনাম, তার ডান পাশে আমি এবং তার ডান পাশে কৌশিক। এগুলো সবই ছদ্মনাম। প্রথম 1 মাস কোনো সমস্যা হয়নি, সবই ভালো ছিল। আমরা আস্তে আস্তে থাকা শুরু করলাম। ঘটনা ঘটা শুরু হলো 1 মাস পর।
কৌশিক রাত অবধি অনলাইনে গেমিং করতাম, কিন্তু নিপু কোনো গেমিং করতো না। নিপু মোটামুটি 12টা-1টার মধ্যে ঘুমিয়ে যেত। আমি মাঝে মাঝে শুনতে পেতাম আমাদের জানালার পাশে কেউ হাঁটাহাঁটি করছে। প্রথম প্রথম ভাবতাম মনে হয় মেস মালিক, এটা নিয়ে বেশি ভাবতাম না। একদিন মেস মালিক বাসায় ছিল না। ওই দিন হাঁটাহাঁটির শব্দ। আমি নিজে নিজে বলছি, ওই যে আঙ্কেল হাঁটছে, হাঁটার সময় আর পায় না, 12টা-1টার দিকে হাঁটে। তখন আমার মনে পড়ল আঙ্কেল তো বাসায় নেই, তাহলে কে? আমার একটু ভয় ভয় লাগলো। পরে নিজেকে সান্ত্বনা দিয়ে বললাম হয়তো মেসের কোনো বড় ভাই হবে। ওই দিনের মতো ঘুমিয়ে পড়লাম। পরদিন বড় ভাইরা সবাইকে ডেকে একটা মিটিং করলো যে মেসের কারো কিছুতে কোনো সমস্যা হচ্ছে কিনা। এই সমস্ত ব্যাপার নিয়ে তারা জানতে চায়। তখন আমি কথায় কথায় বললাম যে আমার রুমের ওইদিকে 12টা-1টার দিকে হাঁটাহাঁটি করে কে যেন। তখন বড় ভাইরা সবাইকে জিজ্ঞাসা করলো, সবাই বলল তারা নাকি কেউ যায় না। পরে মেস মালিকের কাছেও জানানো হলো ব্যাপারটা, তারও উত্তর ছিল না। আমি কিছুটা ভয় পেয়ে যাই, কারণ পাশেই কবরস্থান। সবাই আমাদের বলল বাইরে একটা লাইট দিতে, চোরও হতে পারে। আমরা বাইরে একটা লাইট দিলাম। পরের 2 দিন তেমন কিছু নেই। এরপরে শুরু হলো আরো একটি আজব ঘটনা। মাঝরাতে শুরু হলো দরজা ও জানালায় নক করা। দরজায় 2 ও জানালায় 2টি করে ঢোকা একই সময়। এইসব আর কিছুই নিপু জানতো না, ও ঘুমিয়ে পড়তো। এসব বেশ কিছুদিন চলল, আর কিছুদিন পরে আপনা আপনি বন্ধ হয়ে গেল। কি শ্রোতা বন্ধু ভাবছেন ঘটনা এখানে শেষ? এতক্ষণ তো রুমের বাইরের ঘটনা বললাম, এবার শুরু হলো রুমের ভেতরের ঘটনা। একদিন হঠাৎ নিপু ও কৌশিক দুজনেই বাসায় চলে গেল। আমি রুমে একা। কিছু চিন্তা না করে রাতের খাবার খেয়ে ঘুমোতে যাব, হঠাৎ দরজায় নক। আমি দরজা খুলে দেখি কেউ নেই। ভাবলাম কেউ ভয় দেখানোর জন্য নক করেছে। এটা ভেবেই যেই দরজা লাগাতে যাব তখন আমি একটা গরম বাতাস অনুভব করি। তাড়াতাড়ি দরজা লাগিয়ে শুয়ে পড়ি। ওই দিন আর কিছুই হয়নি। পরের দিন আমিও বাসায় চলে যাই, আর তারপরে 3 জন একসাথে আসি। তারপর আমি ও কৌশিক নিজেদের মধ্যে প্রায় অস্বাভাবিক কিছু ফিল করতে শুরু করি। মনে হতো আমরা বাদেও রুমে অন্য একজনের অস্তিত্ব আছে। আর তারপরে যা ঘটলো তার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। সেই দিন কৌশিক বাসায় যায়। রুমে আমি আর নিপু। রাত আনুমানিক 2:30। নিপু অনেক আগেই ঘুমিয়ে গেছে, আর আমার মাত্র ঘুমের মতো তন্দ্রা মতো আসছিল। হঠাৎ নিপু চিৎকার করে ঘুম থেকে উঠে গেল আর আমাকে বলল, তাড়াতাড়ি লাইট জ্বালা। আমি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেই। বলে আমাকে থাপ্পড় কে মারছে। আমি রীতিমতো অবাক। আমি বললাম, আমি তো ঘুমিয়েছিলাম, তোর চিৎকারে উঠলাম। আমি ওর কানের দিকে তাকিয়ে দেখি বাচ্চাদের আঙুলের মতো ছোট ছোট আঙুলের ছাপ। আমার বুঝতে বাকি রইল না আমরা বাদে অন্য একজন আছে আমাদের এই রুমে। আমি ওকে আগের সব ঘটনা বললাম। তখন ও যা বলল তা শুনে আমি মুখের ভাষা হারিয়ে ফেলি। ও নাকি প্রতিনিয়ত স্বপ্নে দেখত আমাদের রুমের বাইরে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। সে আমাদের রাগি রাগি গলায় বলছে, চলে যা, চলে যা এখান থেকে, না হলে সব মরবি। অনেকদিন রুমের ভেতরে আমার বেডে পড়ার টেবিলের উপর দাঁড়িয়ে এক নজরে ভয়ঙ্কর দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। আর কৌশিক এর মধ্যে বাসা থেকে চলে যায়। এরপরে আমরা বাসা চেঞ্জ করার সিদ্ধান্ত নেই। প্রিয় রাসেল ভাই, এই ছিল ঘটনা। জানি না কতটা ভয়ের। এটা আমার প্রথম ইমেল। অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা প্রার্থী। পড়ে শোনালে ভালো লাগবে। ভালো থাকবেন, আর আমাদের সুন্দর সুন্দর ঘটনা উপহার দেবেন। ভালো থাকবেন। ভূত.com আরো এগিয়ে যাক, এই বলে আমি শেষ করছি ঘটনাটি। এবং যেভাবে তিনি লিখেছেন আমি সেইভাবেই পড়ার চেষ্টা করছি, এবং আমি দেখতে পাচ্ছি যে যিনি লিখেছেন ঠিক এভাবে লিখেছেন যে, রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমার নাম শফিকুল ইসলাম। আমি পেশায় একজন মাইক্রোবাস ড্রাইভার। আমার বাসা কুষ্টিয়া জেলার উজান গ্রামে। আমি আজ আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা শেয়ার করব। কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনায় চলে যাই। 2014 সালের কথা। আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম আমরা বেড়াতে যাব। তো যথারীতি যাওয়ার জন্য মন স্থির করলাম। আমরা মোট 7 জন বন্ধু হলাম। আমরা যখন গিয়েছিলাম তখন মাঘ এবং ফাল্গুন মাসের মাঝামাঝি। খুব শীতও নয়, গরমও নয়। ঘুরতে যাওয়ার একদম পারফেক্ট একটা সময়, এবং এই সময় বেশিরভাগ মানুষই ঘুরতে যায়। তো যথারীতি আমরা সবাই উজান গ্রাম বাজারে এসে একসাথে হলাম। তো আমরা সবাই গাড়িতে উঠলাম। যখন গাড়িতে উঠলাম তখন বাজে ঠিক 7:30টার মতো। তো আমি গাড়ি স্টার্ট করলাম। আমরা যখন কুষ্টিয়া পৌঁছালাম তখন বাজে 8টা কি 9টার মতো। গাড়িতে তেল কম ছিল,
তাই আমি কুষ্টিয়ার একটা ফিলিং স্টেশন থেকে গাড়িতে তেল লোড করলাম। তো তেল নেয়ার পর আমরা সবাই শহরের ভেতর আসলাম এবং কুষ্টিয়ার একটা মজমপুর গেট থেকে একটা হোটেলে খাওয়া দাওয়া শেষ করে আবার চলতে শুরু করলাম। তখন প্রায় 10:30টার মতো বেজে গেছে। তো আমরা এক সময় নাটোর পৌঁছালাম। বলে রাখা দরকার যে কুষ্টিয়া থেকে নাটোর পৌঁছাতে সময় লাগে 2 ঘন্টার মতো। তো আমরা যখন নাটোর পৌঁছালাম তখন আনুমানিক 12টা কি 1টা বেজে যায়। যাই হোক, নাটোর শহর থেকে কিছু দূর যেতেই একটা খোলা মাঠ পড়ে। মাঠটি আনুমানিক 3 থেকে 4 কিলো হবে। যাই হোক, আমরা যখন মাঠে ঠিক মাঝামাঝি তখন হঠাৎ গাড়িটা বন্ধ হয়ে যায়। রাস্তার এক পাশে গাড়িটা সাইড করি। তখন গাড়ির ভেতর সবাই ঘুমাচ্ছিল, শুধু আমি ড্রাইভিং সিটের পাশে, অর্থাৎ আমার পাশে আমার যে বন্ধু ছিল সে বাদে। তো আমি বাকিদের ডেকে তুললাম, ওরা উঠলো। তো আমি গাড়ি ঠিক করার চেষ্টা করতে লাগলাম, কিন্তু ঠিক হচ্ছিল না, কারণ একটা নাট খোলার রেঞ্জ আমার কাছে ছিল না। তাই আমি রাস্তার উপর দাঁড়ালাম এবং যে অন্য কোনো গাড়ি আসলে সাহায্য নিব, কিন্তু গাড়ি আসলেও থামায় না, কারণ মাঠ আমাদেরও ভয় করতে লাগলো। যাই হোক, টুল বক্স ঘাটতে ঘাটতে রেঞ্জটি পেলাম, গাড়ি ঠিক হলো। তো আমরা আবার রওনা হলাম। আমার গাড়ির স্পিড 40-এর মতো। ঠিক হঠাৎ আমার গাড়ির স্পিড অটোমেটিক মানে একাই নিজেই বাড়তে লাগলো এবং কিন্তু আমি স্পিড বাড়াচ্ছি না। মনে করলাম হয়তো ঘুম চলে আসছে, তাই পিকআপের চাপ পড়ছে। তাই আমি স্পিড কমানোর চেষ্টা করলাম এবং আমি অ্যাক্সিলারেটর থেকে পা সরিয়ে নিলাম, কিন্তু কি আশ্চর্য, স্পিড কমে না, বরং বাড়ছে। আমি ভয় পেয়ে গেলাম। পেছনের সিটের ওরা বলছে এত জোরে চালাচ্ছিস কেন। যাই হোক, আমি গাড়ি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম। হঠাৎ আমার চোখ পড়লো আমার ডান পাশের দিকের গ্লাসে আমি দেখলাম আমার গাড়ির পেছনে সাদা কি যেন একটা বসে আছে। আমি একটু ভয় পেলাম। যাই হোক, আমি কোন রকম গাড়ি নিয়ন্ত্রণ করলাম এবং আমি গাড়িটি থামালাম এবং গাড়ি থেকে নামলাম, কিন্তু কিছুই দেখলাম না। ওরাও বলল, গাড়ি থামালি কেন? আমি বললাম ওরা বললো যে আমি সব বললাম ওরা বললো যে রাত জেগে গাড়ি চালাচ্ছিস, সেই জন্য তো চোখে ভুল দেখেছিস। আমরা আবার যথারীতি চলতে শুরু করলাম। কিছুক্ষণ পরে জোরে একটা ঝাঁকি অনুভব করলাম। মনে হলো পেছন থেকে আরেকটা গাড়ি এসে ধাক্কা মারলো, কিন্তু পেছনে কোনো গাড়ি নেই। এবার সবাই ঝাঁকিটা অনুভব করলাম। হঠাৎ জোরে বাতাস বইতে লাগলো, কিন্তু আকাশে কোনো মেঘ ছিল না। হঠাৎ সামনে দেখি রাস্তার মাঝখানে একটা লাশ, মনে হচ্ছিল এই মাত্র অ্যাক্সিডেন্ট।